আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান সুস্থ থাকুন দেখবার জন্য। প্রিয় দর্শক, একজন নারী যখন গর্ভবতী হন তখন তার এই গর্ভাবস্থা তার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। প্রিয় দর্শক, গর্ভাবস্থায় একজন মায়ের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। একজন নারী কখন চিকিৎসকের কাছে যাবেন বা তার শরীরে কী কী ধরনের খারাপ লক্ষণ দেখা দিতে পারে সেই অনুযায়ী তিনি সতর্ক হবেন এবং গর্ভাবস্থায় প্রস্তুতি কিভাবে নেবেন, ডেলিভারির পূর্ব মুহূর্তে তার প্রস্তুতি কীরকম হবে সেই বিষয়গুলো নিয়ে আমাদের প্রত্যেকেরই জানার আগ্রহ রয়েছে। সে কারণেই আমাদের আজকের আলোচনার বিষয় গর্ভবতী মায়েদের সমস্যা এবং তার প্রতিকার। প্রিয় দর্শক, আপনারাও চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন। আমাদেরকে আপনার ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরে, এবং এই অনুষ্ঠানটি যদি পরবর্তীতে আপনারা দেখতে বা শুনতে চান সেক্ষেত্রে সার্চ করতে পারেন ইউটিউবে youtube.com/RTV লাইফস্টাইল এই ঠিকানায়। প্রিয় দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার সোহানা সিদ্দিক, কনসালটেন্ট অবস্টেট্রিক্স ও গাইনোকোলজি বিভাগ, ইউনাইটেড হসপিটাল লিমিটেড। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আপনাকেও ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে আসবার জন্য। প্রথমে আমি যেভাবে জানতে চাইছি, একজন মা যখন গর্ভবতী হলেন কখন তিনি চিকিৎসকের কাছে উপস্থিত হবেন, তার কি কি ধরনের প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন এবং পুরো গর্ভাবস্থায় তিনি আসলে কতবার চিকিৎসকের কাছে যাওয়া উচিত বা কতবার ভিজিট নেওয়া উচিত, সবগুলো বিষয় নিয়ে আপনি আমাদেরকে একটু ধারণা দেবেন। জি, আচ্ছা, খুবই সুন্দর একটা প্রশ্ন। প্রথমে যদি বলতে চাই, প্রেগন্যান্সি একটা মায়ের জীবনে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবং সময়। এই সময় প্রথম আপনার যে প্রশ্নটা রয়েছে যে কতবার ভিজিটে আসা দরকার অথবা কখন তিনি ডাক্তারের শরণাপন্ন হবেন, সেটাতে যদি আমরা বলি তাহলে হচ্ছে যে প্রথমেই উনি যখন প্রেগন্যান্ট হবেন বাসায় উনি আমরা প্রথম ভিজিট বলি অ্যাকর্ডিং টু WHO শিডিউল অনুযায়ী যদি আমরা বলি তাহলে 12 থেকে 16 সপ্তাহে একবার আসবেন ডাক্তারের কাছে। এর পরবর্তীতে আসবে 24 থেকে 28 সপ্তাহে, তারপরে 32 সপ্তাহে এবং তারপর থেকে 36 সপ্তাহে। এভাবে উনি সাবসিকুয়েন্টলি ডক্টরের কাছে আসবেন গর্ভাবস্থায় এবং ওনার শারীরিক সমস্যাগুলোর কথা ডাক্তারকে বলবেন প্রথম। আর এছাড়া এই শিডিউল ভিজিটগুলো ছাড়াও যদি উনি কখনো কোনো সমস্যা ফিল করেন, যেমন গর্ভের প্রথম অবস্থায় যদি কোনো রক্তপাত যায় অথবা পেটে প্রচণ্ড ব্যথা হয় অথবা ওনার যদি অনেক বমির সমস্যা হয় অথবা যদি জ্বর আসে, এই সমস্যাগুলো ওনাকে মনে রাখতে হবে। এই সমস্যাগুলো মনে রাখতে হবে, কোনো প্রস্রাবে জ্বালাপোড়া আছে কিনা। এরকম কোনো সমস্যা হলে অনেক সময় রোগীদের দেখা যায় যে তীব্র পেটে ব্যথা হচ্ছে প্রেগন্যান্সি প্রথম দিকে, তো এই সমস্যাগুলো গেলে উনি সাথে সাথে এই শিডিউল ভিজিটগুলো ছাড়াও উনি ওনার ডক্টরের শরণাপন্ন হবেন। প্রথম দিকে আমরা একটা রোগী যখন আসে গর্ভাবস্থায় তার প্রেগন্যান্সিটা কনফার্ম করার পরে আমরা তাকে কিছু নর্মাল শিডিউল অ্যান্টিনাটাল ভিজিট দিতে পারি, ইনভেস্টিগেশন করতে পারি। সেই ইনভেস্টিগেশনগুলোর মধ্যে তার রক্তের গ্রুপটা আমরা প্রথমে দেখে নিই, তার কমপ্লিট ব্লাড কাউন্ট, একটা ইউরিন রুটিন এক্সামিনেশন এবং তার জন্ডিস আছে কিনা দেখার জন্য তার হেপাটাইটিস বি ভাইরাস অ্যান্টিজেনটা আমরা দেখি। তারপরে তার থাইরয়েড প্রোফাইলটা আমরা করি, ব্লাড সুগারটা করি, একটা আলট্রাসোনোগ্রাফি করি। জি, আপনার কাছে আমরা একটি পরিপূর্ণ উত্তর পেলাম যে একজন মা গর্ভবতী হবার পরে তার কি কি পরীক্ষা নিরীক্ষা করা উচিত এবং পুরো গর্ভাবস্থায় কতবার তার চিকিৎসকের কাছে যাওয়া উচিত এবং কতবার ছাড়াও তার প্রয়োজন হলে অবশ্যই তিনি চিকিৎসকের কাছে যাবেন। একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন, দর্শকের সাথে কথা বলুন। জি, আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম আসমান, আমি ঢাকার মিরপুরেই থাকি। আমার প্রশ্ন হচ্ছে, আমার ওয়াইফ এখন 26 উইক প্রেগনেন্সি। তো এখন ওই জাস্ট কিছুদিন হলো, প্রায় 1 মাস হলো একটা সমস্যা দেখা যাচ্ছে। সেটা হচ্ছে যে স্তন থেকে একটু চাপ লাগলে দুধ বের হয় এরকম। আসলে এটা হওয়ার কারণ কি, আর এটা কোনো সমস্যার কারণে হচ্ছে কিনা? এমনিতেই আমি নিয়মিত কনসালটেন্ট নেই ডাক্তারের কাছ থেকে, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। বাট মোটামুটি 1 মাস হলো এই গ্যাপে কোনো ডাক্তারের কাছে যাওয়া হয় নাই, তো এই বিষয়টা। জি, আপনাকে ধন্যবাদ দর্শক, আপনি একটি সমস্যার কথা উল্লেখ করেছেন। এটি আসলেই কোনো সমস্যা কিনা বা কি করা উচিত সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলছি। ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ। উনি যে প্রশ্নটা করেছেন যে স্তন থেকে চাপ দিলে দুধের মতো কিছু বের হয়, প্রেগন্যান্সিতে আসলে একটা হরমোন বেড়ে যায়, প্রোল্যাকটিন হরমোন যেটা আমরা বলি। তো এই হরমোনটা বেড়ে যাওয়ার কারণে মাঝে মাঝে স্তন থেকে চাপ লাগলে অথবা দুধের মতো কিছু বের হতে পারে। এটা আসলে নর্মাল, এটাকে আমরা কোনো সমস্যা বলে মনে করি না। তবে উনি যদি এটার সাথে আগে থেকে অথবা কোনো পেশেন্টের আগে থেকেই থাকে, স্তনে কোনো যদি চাকা অনুভব করেন,
কোনো গোটা অনুভব করেন অথবা খুব ব্যথা যদি অনুভব করেন, তখন তো উনি ওনার চিকিৎসকের শরণাপন্ন হবেন। জি, তখন তিনি অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। তবে এই সমস্যাটি তেমন কোনো গুরুতর সমস্যা নয়, সেটি আমরা আশ্বস্ত তবে এটা করতে খেয়াল পারি। রাখতে হবে। জি, আমরা আরেকটি বিষয় আলোচনা করতে চাই। আমরা গর্ভাবস্থায় একজন মায়ের বিভিন্ন রকম সমস্যা হতে দেখি, বিশেষ করে যদি কোনো মা ডায়াবেটিসে আক্রান্ত হন, যদি কোনো মার হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপে আক্রান্ত হন, অথবা যদি কোনো মা গর্ভাবস্থায় তার রক্তক্ষরণ বেড়ে যায় বা রক্তক্ষরণ শুরু হয়, এই সমস্যাগুলোর ক্ষেত্রে কিভাবে প্রতিকার বা চিকিৎসা করা উচিত, কিভাবে সতর্ক হওয়া উচিত, এই বিষয়ে আপনি একটু গাইডলাইন দেবেন। জি, আচ্ছা, যে তিনটা সমস্যার কথা আপনি বললেন, যে ডায়াবেটিস, হাইপারটেনশন এবং গর্ভাবস্থায় যদি ব্লিডিং হয়। এখন যদি আমরা ডায়াবেটিস নিয়ে আসি, পেশেন্টের যদি আমরা যে প্রথমেই আমি বলেছি যে ফার্স্ট অ্যান্টিনাটাল ভিজিটে যদি আমরা ডায়াবেটিস টেস্ট করার পরে অথবা পেশেন্টের যদি আগে থেকে প্রি এক্সিস্টিং ডায়াবেটিস থেকে থাকে, তখন হচ্ছে পেশেন্টকে আমরা তিন মডালিটিসের মধ্যে নিয়ে যাব। একটা হচ্ছে তার ডায়েটটা, মেইনলি তার ফোকাস করবো আমরা তার ডায়েটটা, যেমন কার্বোহাইড্রেট একটা পোর্শন থাকবে, ফ্যাট একটা পোর্শন থাকবে, প্রোটিন একটা পোর্শন থাকবে, এবং উনি হচ্ছে সুগারি জাতীয় খাবারগুলো কম খাবে, নর্মাল রেগুলার একটু ওয়াক করবে, 30 মিনিটস করে ওয়াক করবে, এবং হচ্ছে তাকে আমরা ট্রিটমেন্ট হিসাবে তখন আমরা ইনসুলিনটা প্রেফার করি। ডায়াবেটিসটা কন্ট্রোল করার জন্য ইনসুলিন আমরা প্রেফার করি, এবং ডায়াবেটিসটা অ্যাকচুয়ালি কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। এবং পেশেন্টকে আমরা হোম মনিটরিং, মানে বাসায় কিভাবে উনি গ্লুকোমিটার দিয়ে ডায়াবেটিসটা চেক করতে পারবে, ফাস্টিং ব্লাড সুগার, খাওয়ার 2 ঘন্টা পরে ব্লাড সুগার, এই জিনিসগুলো তাকে আমরা মনিটরিংটা পুরোটা শিখিয়ে দেব। এটা গেল ডায়াবেটিসের ক্ষেত্রে খুব ছোট করে। হাইপারটেনশন যদি আসে, প্রেগনেন্সিতে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। হ্যাঁ, তো ব্লাড প্রেশার এক্ষেত্রেও ব্লাড প্রেশার প্রেগনেন্সির আগে থেকেও থাকতে পারে, আবার প্রেগনেন্সিতেও নতুন করে ডেভেলপ হতে পারে, যেটাকে আমরা প্রি এক্লাম্পসিয়া বলছি। সো এরকম যদি কিছু হয়, তখন তার সাথে আনুষঙ্গিক কিছু পরীক্ষা আমাদের করে ফেলতে হবে, যেমন হচ্ছে লিভার ফাংশন টেস্টগুলো এবং কিডনি ফাংশন টেস্টগুলো আমাদের দেখে নিতে হবে। তারপর তার ব্লাড সুগারটা বাসায় সেমভাবে হোম মনিটরিংয়ের কথা আমরা বলবো, এবং ডক্টরের কাছে যখন আসবে আমরা দেখে নিব। তাকে আমরা টার্গেট দেব যে ব্লাড প্রেশারটা 140/90, উপরেরটা 140, নিচেরটা 90। হ্যাঁ, এর মধ্যে থাকতে হবে। এবং ব্লাড প্রেশার কমানোর জন্য কিছু ওরাল মেডিকেশন আমরা দিয়ে দিব, ওষুধ দিয়ে দিব, এবং পেশেন্টকে এক্ষেত্রে কিছু লক্ষণের কথা আমরা বলে দিব। ওনার প্রেশার যদি হঠাৎ করে অনেক বেশি বেড়ে যায়, 160/110 অথবা এর চেয়ে বেশি বেড়ে যায়, অথবা যদি তীব্র মাথা ব্যথা করে, চোখে ঝাপসা লাগে, বমি পায়, বুকে ব্যথা করে, এ ধরনের কোনো সমস্যা হলে উনি আর একদম দেরি না করে সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হবেন। জি, আরেকটা যেটা বললেন যে প্রেগনেন্সিতে ব্লিডিং হচ্ছে একটা, যদি প্রথম দিকে গর্ভের প্রথম অবস্থায়, মানে প্রথম 2 মাস, 3 মাস, 4 মাসের মধ্যে যদি তার ব্লিডিংয়ের কথা বলে, তখন সেখানে আমরা সাথে সাথে সে ডাক্তারের কাছে আসবে, আমরা একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখব যে তার বাচ্চাটা ভালো আছে কিনা। একটা অ্যাবর্শনের ঝুঁকি থাকে। আর শেষের দিকে যদি ব্লিডিং হয়, যেমন 30 সপ্তাহ, 28 সপ্তাহ, 30 সপ্তাহের পরে যদি তার ব্লিডিংটা হয়, তখনও আমরা সেই আলট্রাসোনোগ্রাফি করে দেখব যে এক্ষেত্রে আসলে ব্লিডিংয়ের কজটা নির্ণয় করতে হবে, যে কেন ব্লিডিংটা হচ্ছে। ফুলটা কি তার নিচে আছে, গর্ভফুল অথবা প্লাসেন্টা যেটা আমরা বলছি, যে ফুলটা কি নিচে আছে না কোথায় আছে। তো এই অনেক সময় দেখা যায় যে গর্ভফুলের অবস্থানের উপর ডিপেন্ড করেও তার হচ্ছে এরকম ব্লিডিংটা হতে পারে। সেক্ষেত্রে উনি সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হবেন, এবং ডাক্তার ওনাকে পরবর্তী করণীয় বিষয়গুলো বলে দিবেন, যেমন বেড রেস্টে থাকতে হবে। তার কিছু পেশেন্টের কিন্তু হসপিটালে ভর্তিও লাগতে পারে। জি, এই আর কি। যে আমরা 3টা সিনারিও সম্পর্কে শুনলাম। যদি গর্ভাবস্থায় কারো ডায়াবেটিস মেলাইটাস দেখা যায়, অথবা তার উচ্চ রক্তচাপ হয়, এবং যদি ব্লিডিং বা রক্তক্ষরণ হয়, সেই ক্ষেত্রে কি করা উচিত। আমরা আবারও আরেকজন দর্শকের সাথে কথা বলবো। জি দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো। আসসালামু আলাইকুম, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। আচ্ছা, আমি ফরিদপুর থেকে বলছিলাম। আমার একটা কোশ্চেন হলো, এই প্রেগন্যান্সি পিরিয়ডে আমার এক রিলেটিভ আর কি, এখন 7 মাস চলতেছে, ও রিক্সা থেকে পড়ে গিয়ে একটু কোমরে আঘাত পেয়েছে, ব্যথা অনুভব হইতেছে। এখন ওরা বলতেছে যে এখন এক্সরে করা যাবে না, এক্সরে করলে নাকি বাচ্চার কোনো ক্ষতি হতে পারে। তো এই ব্যাপারে ডাক্তারের একটু পরামর্শ চাচ্ছিলাম আর কি। জি, আপনাকে ধন্যবাদ। আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। 7 মাসের গর্ভবতী একজন নারী, তিনি আঘাত পেয়েছেন রিক্সা থেকে পড়ে গিয়ে। এই অবস্থায় এক্সরে করা যাবে কিনা সেটি উনি জানতে চেয়েছেন, আপনার মতামত বলুন। এক্ষেত্রে উনি ওনার গাইনোকোলজিস্টের শরণাপন্ন হবেন।
আমরা প্রথমে দেখব তার বাচ্চার কন্ডিশনটা দেখব এবং তার ব্যথার কতখানি সিভিয়ারিটি, তীব্রতা, সেটা আমরা অ্যাসেস করব। তার ব্লিডিং আছে কিনা সেটা দেখতে হবে। অনেক সময় দেখা যায় রিক্সা থেকে এরকম পড়ে গিয়ে অথবা যে কোনো আঘাত পেলে গর্ভাবস্থায় যেটা হয় যে ফুলটা সরে আসে, প্লাসেন্টাটা সেপারেশন হয়ে যায়, তখন ব্লিডিং হতে পারে। তো আমরা সেই জিনিসটা আগে অ্যাসেস করব, বাচ্চার কন্ডিশনটা অ্যাসেস করব। সব কিছু দেখে যদি মনে হয় যে হ্যাঁ ওনার পড়ে গিয়ে কোমরের অথবা যদি কোনো হাড়ের কোনো সমস্যা হয়েছে কিনা যদি দেখার জন্য এক্সরে করাটা একান্তই জরুরি হয়, তাহলে সেক্ষেত্রে শিল্ড দিয়ে অথবা একটা আবরণ দিয়ে আমরা এক্সরেটা করতে পারি। বিশেষ ক্ষেত্রে এক্সরে করা যেতে পারে, কিন্তু মূলত শিল্ড সহ। তবে গর্ভাবস্থায় সাধারণত আমরা এক্সরে করতে নিষেধ করে থাকি বা এটি কন্ট্রাইন্ডিকেশন রয়েছে। রেডিয়েশনটা বাচ্চার ক্ষতি করতে পারে। তবে একান্তই যদি দরকার হয় তাহলে পেলভিক শিল্ড দিয়েও এক্সরে করা যায়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়ম কানুন মেনে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে তারপরে এক্সরে করা যেতে পারে, সেটি আপনি বলতে চেষ্টা করেছেন। আমরা গর্ভাবস্থার আরো বেশ কিছু সমস্যা নিয়ে কথা বলতে চাই ছোট্ট একটি বিরতি নেবার পর। প্রিয় দর্শক, সুস্থ থাকুন অনুষ্ঠানের এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত সময়ের একটি বিরতিতে যাচ্ছি আমরা। কিছুক্ষণের মধ্যে ফিরব, সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের পর্বে। আমাদের আজকের আলোচনার বিষয় গর্ভবতী মায়েদের সমস্যা ও তার প্রতিকার। আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার সোহানা সিদ্দিক, কনসালটেন্ট অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি বিভাগ, ইউনাইটেড হসপিটাল লিমিটেড, এবং অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা বিরতির পূর্বে গর্ভবতী মায়েদের বেশ কিছু সমস্যা নিয়ে কথা বলেছিলাম। আমরা একটি কথা আপনাদের মুখ থেকেই বলতে শুনি, বা গাইনোকোলজিস্টরা, অবস্টেট্রিশিয়ানরা বলে থাকেন, হাই রিস্ক প্রেগন্যান্সি বা অতি ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা। কাদেরকে আসলে অতি ঝুঁকিপূর্ণ অবস্থায় আপনারা বিবেচনা করে থাকেন, বা কোন কোন ক্ষেত্রে বিবেচনা করে থাকেন যে তিনি অতি ঝুঁকিপূর্ণ হতে পারেন একজন মা হিসেবে, সেটি একটু বলবেন। আচ্ছা, অতি ঝুঁকিপূর্ণ মা আমরা কাদেরকে বলি? যদি দেখা যায় যে প্রথম বাচ্চাটা যদি 35-এর পরে হয়, এল্ডারলি প্রাইমারি গ্র্যাভিডা বলি আমরা এটাকে, 25 বছরের পরে হয়। তারপরে কোনো মায়ের যদি বারবার প্রেগনেন্সি লস হওয়ার পরে এরকম সে প্রেগন্যান্ট হয়েছে, আবার এরকম একটা হিস্ট্রি থাকে, অথবা আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস যদি তার থাকে, অথবা তার ব্লাড প্রেশারটা অনেক বেশি, এই অবস্থায় সে কনসিভ করেছে, এইসব ক্ষেত্রে, অথবা তার ওয়েটটা অনেক বেশি, ম্যাটার্নাল ওয়েটটা অনেক বেশি, এই ধরনের মাদেরকে আমরা অতি ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সি অথবা হাই রিস্ক প্রেগন্যান্সির ক্যাটাগরিতে ফেলে থাকি। জি, যারা হাই রিস্ক প্রেগন্যান্সিতে রয়েছেন তাদের জন্য অবশ্যই বিশেষ সতর্কতার প্রয়োজন রয়েছে। আমরা একটু এভাবে জানতে চাইবো যে যখন একজন মায়ের ডেলিভারির সময়টি চলে আসে, বা যখন তিনি বাচ্চা প্রসব করবেন, তার আগে নিশ্চয়ই অনেক ধরনের প্রস্তুতির প্রয়োজন হয়, যেটি আপনারা উল্লেখ করে থাকেন। কি কি ধরনের প্রস্তুতি, অর্থাৎ তার শারীরিক অথবা তার পারিপার্শ্বিক, তার ফিনান্সিয়াল, তার হাসপাতালে যাওয়ার প্রস্তুতি, সবকিছু মিলিয়ে ডেলিভারি প্ল্যান বা প্রস্তুতি সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দেবেন। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি আমরা এক কথা বলে থাকি যে বার্থ প্ল্যানিং। তো একটা মহিলা যখন কনসিভ করেন, উনি এবং ওনার হাজব্যান্ড সহ আমরা যখন ফার্স্টে আমাদের কাছে আসেন, আমরা একটা কাউন্সেলিং করি এবং একটা প্ল্যান তাদেরকে তৈরি করার জন্য সাহায্য করে থাকি, যে উনি যে প্রেগন্যান্ট হয়েছেন, ওনার এই পুরো প্রেগনেন্সি যে জার্নিটা উনি কিভাবে কাটাবেন, ওনার যদি কোনো ইমার্জেন্সি হয় উনি হাসপাতালে কিভাবে আসবেন, এবং কোন হাসপাতালে যাবেন, ডাক্তার কাদেরকে দেখাবেন, অথবা কি তারপর হচ্ছে যে তার প্রেগনেন্সিতে ব্লাড লাগতে পারে অথবা ডেলিভারির সময় ব্লাড লাগতে পারে, সেই জন্য একটু ডোনার ম্যানেজ করে রাখতে হবে। ফিনান্সিয়াল ব্যাপারের জন্য টাকা পয়সাটা অ্যারাউন্ড কীরকম লাগতে পারে, সেই টাকা পয়সাটা ওনারা ম্যানেজ করে রাখবেন। এবং ওনার যদি কোনো ইমার্জেন্সি ডেভেলপ করে, ওনার যদি হসপিটালে যেতে হয়, তাহলে সাথে ওনার অ্যাকম্পানিং পার্সনটা কারা হবে, এবং হচ্ছে ওনার যে চয়েস আর মোড অফ ডেলিভারি, ওনার ডেলিভারিটা কিভাবে হবে, সেটা আমরা হচ্ছে তার পেশেন্টটা আমাদের কাছে যখন অ্যান্টেনাল ভিজিটে আসে, লাস্টের দিকে আমরা তার সব কিছু অ্যাসেস করে, ম্যাটার্নাল অ্যান্ড ফিটাল অ্যাসেসমেন্ট করে তারপর আমরা সিলেক্ট করি যে সে ডেলিভারিটা কিভাবে হবে, এবং ডেলিভারির সময় নিওনাটাল যে কেয়ার তার লাগবে কিনা, অথবা তার কোনো হাই ডিপেন্ডেন্সি ইউনিটের কোনো কিছু লাগবে না কিনা, এগুলো আমরা আগে থেকেই অ্যাসেস করে পেশেন্টকে সেভাবে কাউন্সেলিং করে রাখি। যে আপনার কথার প্রসঙ্গ ধরেই আমরা একটু জানতে চাই, তার আগে একজন দর্শকের প্রশ্ন আছে, দর্শকের সাথে আমরা কথা বলে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে ফরিদা, আমি রাজবাড়ী থেকে বলছি। জি বলুন। আমি 1.5 মাসের প্রেগনেন্সি। আমার হচ্ছে প্রস্রাবে ইনফেকশন, অতিরিক্ত ইনফেকশন,
জি হ্যাঁ, আমি ডাক্তার দেখাইছি, গানের ডাক্তার, উনি আমাকে কিছু ওষুধ দিচ্ছেন। জি বলুন দর্শক, আমরা শুনছি। হ্যাঁ, আমার পশ্চিমবঙ্গে যে ওষুধগুলো খাচ্ছি, ওটা কি বাচ্চার উপর কোনো ইনফেকশন হবে, সমস্যা হবে বাচ্চার? জি আপনাকে ধন্যবাদ দর্শক, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছি। আপনার জন্য শুভকামনা, আপনি 1.5 মাসের গর্ভবতী একজন মা, আপনার জন্য শুভকামনা। উনি বলেছেন যে ওনার প্রস্রাব ইনফেকশন বা ইউরিন ইনফেকশন হয়েছে, উনি কিছু ঔষধ সেবন করছেন। আসলে যদি গর্ভাবস্থায় কারো প্রস্রাবের ইনফেকশন হয়, সেই ক্ষেত্রে কিভাবে এটি ম্যানেজ করা উচিত, কি ধরনের ঔষধ খাওয়া উচিত, কি ধরনের ওষুধ খাওয়া উচিত নয়, সেটি আপনি একটু বলে দেবেন। জি, প্রেগনেন্সিতে প্রস্রাবের ইনফেকশন খুবই কমন একটা জিনিস এবং এটার আসলে ট্রিটমেন্টটাও করতে হবে। ট্রিটমেন্টটা না করলে ওনার অনেক ধরনের কমপ্লিকেশন হতে পারে। তো প্রথমেই তার ইউরিন ইনফেকশন হয়েছে কিনা আসলে সেটা দেখার জন্য, কনফার্ম করার জন্য আমরা একটি ইউরিন টেস্ট করে থাকি, ইউরিন রুটিন এক্সামিনেশন, কালচার সেন্সিটিভিটি করে থাকি। তারপর হচ্ছে পেশেন্টের প্রয়োজন অনুযায়ী অথবা কালচার সেন্সিটিভ রিপোর্টের উপর ডিপেন্ড করে আমরা তাকে সেফালোস্পোরিন গ্রুপের ওষুধ দিয়ে থাকি। এখন দর্শক কী ধরনের ওষুধ নিচ্ছেন সেটা জানলে আমাদের জন্য সুবিধা হতো, তবে নর্মালি আমরা সেফুরক্সাইম অথবা সেফিপাইম গ্রুপের ওষুধ দিয়ে থাকি 2 বেলা করে 7 দিন। জি, তবে এই প্রসঙ্গে আমাদের সকল গর্ভবতী নারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখা উচিত আপনার মাধ্যমে, যে গর্ভাবস্থায় কোন কোন ধরনের ঔষধ সেবন করা যাবে না। আমরা হরহামেশাই অনেক রকম ঔষধ নিজেরাও সেবন করে থাকি, কোন কোন ধরনের ঔষধ সেবন করা উচিত নয় গর্ভাবস্থায়, সেই বিষয়ে ছোট্ট একটু গাইডলাইন দেবেন। জি, গর্ভাবস্থায় আসলে আমরা অনেক সব ধরনের ওষুধ নিতে পারি না। কোন কোন ধরনের ওষুধ নিতে পারি সেটা যদি মনে করে রাখি সেটা একটু সহজ হবে, কারণ নিতে পারি না সংখ্যা একটু বেশি। তো পারি যেগুলো, সেগুলো হচ্ছে সেফালোস্পোরিন গ্রুপের ওষুধগুলো আমরা নিতে পারি, অ্যাজিথ্রোমাইসিন অথবা এই ধরনের ওষুধ আমরা নিতে পারি অ্যান্টিবায়োটিক হিসাবে। আর পেইন কিলার হিসেবে আমরা মনে করি যে প্যারাসিটামল অথবা টাইমোনিয়াম গ্রুপের ওষুধগুলো, এগুলো সেফ আর কি। পেইন কিলার হিসেবে সব ধরনের এনএসএডে আমরা প্রেগনেন্সিতে দিই না, এই আর কি। তো আসলে গর্ভাবস্থায় যে পেশাবের ইনফেকশন হোক অথবা ঠান্ডা কাশি যাই লাগুক না কেন, এই জন্য অ্যান্টিবায়োটিকের জন্য অনেক সময় গ্রামে গঞ্জে আমাদের অনেক মায়েরা আছেন, তারা দেখা যায় ফার্মেসি থেকে বিভিন্ন ধরনের ওষুধ সেবন করে আসেন। তো এগুলো না করে সাথে সাথে নিকটবর্তী কোনো স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করলে ভালো হবে। জি অবশ্যই, আমরা আরও একজন দর্শকের সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি সোমা ঘোষ বলছি। আমার 25 সপ্তাহ প্রেগন্যান্সি চলতেছে। আমার হচ্ছে হিমোগ্লোবিন 9.90, কিন্তু আমার হচ্ছে আয়রন ট্যাবলেটে একটু সমস্যা হয়, যে কারণে আমি আয়রনটা সবসময় কন্টিনিউ করতে পারি না। গ্যাস্ট্রিকের প্রবলেমের কারণে আমার অফিস করতে হয়, এজন্য অনেক সময় স্কিপ করি। তো সেই ক্ষেত্রে আমি অল্টারনেটিভ কি করতে পারি? জি আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা। আপনার প্রশ্নটি নিয়ে আমরা কথা বলছি। এই অবস্থায় যেহেতু ওনার হিমোগ্লোবিন পার্সেন্টেজ 9 বলেছেন, ওনার আয়রন বড়ি সেবন করতে কিছুটা সমস্যা হয়, অন্য কোনো খাবার বা অন্য কোনোভাবে সেটি ইমপ্রুভ করা যায় কিনা এই বিষয়ে পরামর্শ দেবেন। আচ্ছা, হিমোগ্লোবিনটা কম, এটা বাড়ানোর জন্য নর্মালি আমরা আয়রনটা দেই। এখন আয়রনে ওনার কী কী সমস্যা, যদি গ্যাসের সমস্যা, গ্যাসের ওষুধ, যদি অনেকের কনস্টিপেশন হয় তাহলে কনস্টিপেশনের জন্য কিছু রেমেডিস, যেমন শাকসবজি প্রচুর করে খাবেন, তারপর এইসবগুলোর ভুসি খেতে পারেন, গরম পানি, গরম দুধ এগুলো খাবেন, এগুলো বলি। অথবা আয়রন রিচ কিছু ফুড, যেমন যদি আমরা বলতে চাই যে কলাটা খাবেন, কচু খাবেন, ডিম, আনার, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আছে, লাল শাক খাবেন, ঠিক আছে। তো এই খাবারগুলো আমরা বেশি করে খেতে বলি, তবে সাথে যদি ওরাল আয়রন সাপ্লিমেন্ট নেওয়া যায় তাহলে ভালো হয়। জি, আপনি আয়রন সমৃদ্ধ খাবারের কথা বলেছেন, খাদ্য তালিকা বলেছেন, সেগুলি যদি গ্রহণ করেন, কলিজা, গরুর কলিজা, এগুলোর মধ্যেও প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। নিশ্চয়ই উনি ওনার উত্তরটি পেয়ে গেছেন। আপনার কথার প্রসঙ্গ ধরে আমরা আরেকটি বিষয় জানতে চাইছিলাম যে নর্মাল ডেলিভারি হবে অথবা সিজারিয়ান সেকশনের মাধ্যমে বাচ্চাটি হবে, সেটি অবশ্যই চিকিৎসক নির্ধারণ করবেন। তো আমরা অনেক সময় দেখি বা অনেকেই বলে থাকেন যে আমাদের সিজারিয়ান সেকশনের পরিমাণটাও দিনে দিনে আসলে বাড়ছে। এই বিষয়ে আপনারা কিভাবে সিদ্ধান্ত নিয়ে থাকেন, যাদের ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়া প্রয়োজন এবং যাদের ক্ষেত্রে সিজারিয়ান সেকশন অবশ্যই প্রয়োজন, এই বিষয়ে আপনারা মাপকাঠিটা কিভাবে নির্ণয় করেন? জি, এটা আসলে ডেলিভারির পুরাটা প্রেগনেন্সির পুরাটা সময় ধরে পেশেন্টটাকে অ্যাসেস করা হয় যে তার হাই রিস্ক কোনো ফ্যাক্টর আছে কিনা, তার আগের ডেলিভারিগুলো কিভাবে হয়েছে, কি কারণে হয়েছে, সিজার হলে কি কারণে সিজার হয়েছে, কতদিন আগে সিজার হয়েছে, আর সে যদি প্রথমবারের মতো প্রেগন্যান্ট হয়, কনসিভ করে, তাহলে হচ্ছে আমরা অবশ্যই আমাদের টার্গেটটা থাকবে তো ডেফিনেটলি নর্মাল ডেলিভারি, কিন্তু তার আগে আমাদের দেখে নিতে হবে মায়ের গঠন কেমন, বাচ্চার অবস্থান কেমন আছে,
তার যে অ্যামনিওটিক ফ্লুইড অথবা যে পানির পরিমাণটা আমরা বলি সেটা কি পরিমাণ আছে, এবং তার প্ল্যাসেন্টাটার লোকেশনটা আমরা দেখে নেই। এগুলো সবগুলো দেখে তারপর তার পেলভিসটা অ্যাসেস করে, তার মানে জরায়ুর মুখটা আমরা দেখি, সব কিছু দেখে আমরা অ্যাসেস করি যে তারপর হচ্ছে যে বাচ্চাটা যে তার বার্থ ক্যানেল দিয়ে যে হবে সেই জায়গাটা আমরা অ্যাসেস করে দেখি যে পর্যাপ্ত পরিমাণ স্পেস আছে কি না। সব কিছু দেখে আমরা ডিসিশন নেই যে হ্যাঁ একটা মা কোন দিকে কিভাবে ডেলিভারি করবে, নর্মাল ডেলিভারির মাধ্যমে যাবেন নাকি সিজারের মাধ্যমে যাবেন। আগের তুলনায় এখন কি সিজারিয়ান সেকশনের প্রতি অনেকেই বেশি আগ্রহ হয়ে পড়ছেন, নাকি বৈজ্ঞানিক কারণেই বিভিন্নভাবে বাড়ছে বলে আপনার মনে হ্যাঁ, হচ্ছে? আগের তুলনায় আগ্রহী হয়ে পড়ছেন, এটা ঠিক। কারণ অনেক আগে আমাদের মা খালারা যখন ছিলেন তখন আসলে সিজারের রেট এত বেশি ছিল না, এটা ঠিক। সিজারের রেট এত বেশি ছিল না, তখন নর্মাল ডেলিভারির মাধ্যমেই বেশি হতো। অবশ্য তখন মৃত্যুর হারটাও কিন্তু বেশি ছিল। এখন আমরা সব কিছু অ্যাসেস করতে পারি, দেখতে পারি, দেখে আমাদের অবশ্যই উচিত যে যেগুলো অ্যাবসলিউট ইন্ডিকেশন নিয়েই আমাদের সিজারটা করা। তো ফুলটা অনেক নিচে আছে, প্ল্যাসেন্টা প্রিভিয়া, অথবা হচ্ছে কোনো বাচ্চার সমস্যা হচ্ছে, ফিটাল ডিস্ট্রেস হয়েছে, যাদের ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন, আমরা সেই সব ক্ষেত্রগুলো চিন্তা করেই সিজারটা করা উচিত আর কি। আর তার যদি এগুলো কোনো না থাকলে আমাদের একটা মাকে অবশ্যই নর্মাল ডেলিভারির জন্য কাউন্সেলিং করা উচিত। নর্মাল ডেলিভারির জন্য আসলে মাটাকে প্রথম থেকে ওই যে আমি প্রথমে একটা কথা বলেছিলাম কাউন্সেলিং, আমাদের কাউন্সেলিংটা করতে হবে সিম্প্যাথি এবং এমপ্যাথি নিয়ে। তাকে পুরো প্রসিডিউরটা নিয়ে বলতে হবে এবং তাকে সাহস দিতে হবে। মনের সাহসটা কিন্তু বড় সাহস। দেখা যেত যে মানে এখন মানুষ বৈজ্ঞানিক যুগে দেখা যায় যে ডিভাইস সব কিছু দেখে টেকে সব প্রসিডিউরটা তারা আগেই দেখতে পারে। সব কিছু দেখে অনেকে দেখা যায় যে তারা ভয় পায়, ভাবে যে না আমি হয়তো বা পারবো না। তো এই ভয়টাকে আমাদের কাটায় উঠতে হবে আর কি। তো এই জন্য আমরা পেশেন্টদেরকে কাউন্সেলিং করবো, যে যাদের ক্ষেত্রে কোনো কন্ট্রাইন্ডিকেশন নাই তাদেরকে আমরা অবশ্যই নর্মাল ডেলিভারির জন্য কাউন্সেলিং করব। জি অবশ্যই। আমরা আরেকজন দর্শকের প্রশ্ন নিতে চাই, ছোট্ট করে আমরা উত্তর দিতে চাই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক বলুন। আমি বাবু বলতেছি, রানীশঙ্কল থানা থেকে। জি বলুন। আমার ওয়াইফ গর্ভবতী আছে, 7 মাস চলতেছে। জি বলুন দর্শক। তো ওনার একটা সমস্যা দেখা যাচ্ছে, খুব শরীরের ব্যথা, কোমরের ব্যথা, পায়ের ব্যথা, আবার বুকের থন আছে না, থন থেকে দুধ আপনি মাঝে মাঝে বাইর হয়। জি দর্শক, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি, বিষয়টি নিয়ে আমরা কথা বলছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। 7 মাসের গর্ভবতী একজন নারীর ক্ষেত্রে বলেছেন, উনিও এই কমপ্লেনটি আগেও আমরা শুনেছিলাম যে 7 মান্থস প্রেগন্যান্সি, স্তন থেকে তরল পদার্থ বের হচ্ছে অনেক সময়, যেটি আপনি উত্তর দিয়েছেন। এছাড়াও কিছু পেইনের কমপ্লেন করেছেন, কোমর ব্যথা, সবকিছু মিলে আপনি যদি সংক্ষেপে একটু পরামর্শ দিতেন। স্তন থেকে যে তরল আসা, সেটা একটা প্রেগন্যান্সিতে একটা হরমোন বেড়ে গেলে এটা হতে পারে। তো এটা নর্মাল। যদি কোনো চাকা অথবা অনেক বেশি ব্যথা অনুভূত হয় স্তনে, সেক্ষেত্রে ডাক্তারকে জানাতে হবে। আর যেটা হচ্ছে যে উনি বলেছে যে কোমর ব্যথা, সারা শরীর ব্যথা, প্রেগন্যান্সিতে আসলে একটা মায়ের খাবার, তার দৈনন্দিন জীবনে সে কতটুকু ক্যালোরি খাওয়া উচিত, কতটুকু ক্যালোরি খাচ্ছে, কি পরিমাণে খাবার খাচ্ছে, নিউট্রিয়েন্টসগুলো ঠিকমতো আছে কি না, তার পর্যাপ্ত বিশ্রাম হচ্ছে কি না, এই ফ্যাক্টরগুলোও কিন্তু ডিপেন্ড করে। ঠিক আছে। তো এই ফ্যাক্টরগুলো ডিপেন্ড করে সে হচ্ছে যদি হেভি ওয়ার্ক থাকে তো আমরা এটাকে একটু প্রিভেন্ট করতে বলবো, তাকে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে বলবো, একটু দুধ, টক দই এই খাবারগুলো একটু করে বেশি খেতে বলবো, ডিম খেতে বলবো, একটু পুষ্টিকর খাবার খেতে বলবো। এবং তারপরেও যদি সমস্যা থেকে যায় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা আজকে আলোচনা শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং আরটিভিকেও ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আলোচনা করেছি গর্ভবতী মায়েদের বিভিন্ন সমস্যা এবং তার প্রতিকার। আমরা অবশ্যই সচেতন থাকব, প্রতিটি বাসায় যারা গর্ভবতী নারী রয়েছেন বা মা রয়েছেন তাদের যত্নের প্রতি আমরা সতর্ক থাকব এবং আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আগামী সপ্তাহে সুস্থ থাকুন অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।